নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একজন প্রধানমন্ত্রী তার নিজের দেশের মানুষের উপর গুলি চালাচ্ছে। বিগত 16 বছর আমরা এমন এক শাসনামলের মধ্য দিয়ে জীবন কাটিয়েছি যেখানে কথা বলার স্বাধীনতাটুকু ছিল না। পুরো রাষ্ট্রীয় বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছিল জনগণের উপর গুলি চালানোর জন্য। শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আসলে যা করণীয় তিনি সবটাই করেছেন, কিন্তু আসলে তার পরিস্থিতিটা এমন হয়েছিল যে তার শেষ ঠিকানাটা আর বাংলাদেশে হয়নি। 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা ফিরে পায়, তারপর থেকেই শুরু হয় দেশ ও দেশের জনগণের জন্য এক অন্ধকার অধ্যায়। প্রধানমন্ত্রী এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে, আমি আছি দরকার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। ক্ষমতা আসার পরপর ভারতীয় প্রেসক্রিপশনে পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়। একদলীয় শাসন কায়েমের উদ্দেশ্যে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতাকর্মীদের ও সাধারণ জনগণের উপর অত্যাচার শুরু করে এবং ভারতীয় প্রেসক্রিপশনে রাজাকার আখ্যা দিয়ে বিরোধী দলের বিভিন্ন নেতৃবৃন্দকে ফাঁসি দেয়। শুধু তাই নয়, 2013 সালের 5ই মে শাপলা গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার প্রথম ধাপ অতিক্রম করে। মে মাসের 5 তারিখে রাত্রে অর্থাৎ 6 তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। শাপলা গণহত্যার পর বারবার জনগণ শেখ হাসিনার পতন চেষ্টা করতে করতে সবশেষে তার অবসান ঘটে 2024 শেখ হাসিনার বিরুদ্ধে 2024 সালে শুরুটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে। তখনও আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েনি, কিন্তু শিক্ষার্থীদের ক্ষোভের আগুন জ্বলে ওঠে যখন 16 জুলাই 2024 রংপুরে আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। আবু সাইদের হত্যার খবর সারা দেশে ছড়িয়ে পড়লে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও আন্দোলনের যোগ দেয় সাধারণ ছাত্র জনতা ও গ্রামের কর্মজীবী অনেক শিক্ষার্থী। আমি আব্দুল সামাদ, আমার জন্ম লক্ষ্মীপুর জেলায় বশিরপুর গ্রামে। ছোটবেলা থেকে পড়াশোনা আমার গ্রামে হয়েছিল এবং ইন্টারমিডিয়েটে আমি ঢাকায় মুভ করি। পাশাপাশি আমি একজন ইসলামিক মিডিয়া হিসেবে একজন বাংলাদেশের বড় একজন স্কলার সঙ্গেও কাজ করেছি এবং বর্তমানেও করছি। তবে 2024 সালের জুলাই আন্দোলনের সময় আমি শুধুমাত্র একজন মিডিয়া কর্মী ছিলাম না কিংবা একজন স্টুডেন্ট ছিলাম না, আমি ছিলাম জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী। কোটা আন্দোলন ধীরে ধীরে অন্যদিকে মোড় নিয়েছে। শেখ হাসিনা তার বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে নামিয়ে দিয়েছে। চলছিল শিক্ষার্থী এবং আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর এক কঠিন যুদ্ধ। আমি নিজ চোখে দেখেছি মানুষের বুক ছিঁড়ে গুলির ওপাশ দিয়ে বের হয়ে যাওয়ার দৃশ্য। মানে আমি কখনোই প্রস্তুত ছিলাম না যে জুলাই আন্দোলনে এরকম কোনো দৃশ্য আমাকে নিজ চোখে নিজে উপস্থিত থেকে দেখতে হবে। 17 জুলাই 2024 বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা নাগাদ কাজলা ও শনি আখড়া রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিক্ষুব্ধরা কাজলা টোল প্লাজা ও আশপাশের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। উনিশ জুলাই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করলে কাজলা টোল প্লাজা সহ ওই এলাকার বিভিন্ন পয়েন্টে আবারও আগুন দেওয়া হয় এবং দিনভর সংঘর্ষ চলে। যখন আমরা মাতোয়াল মেডিকেলের এখানে অবস্থান করি এবং আমরা শুনতেছিলাম যে
রায়েরবাগ, শনিয়াকড়ায় শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে বা গুলি করছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে যদি আমরা থেমে যাই তাহলে হয়তোবা আমাদের এই আন্দোলন সামনের দিকে আগাতে নাও পারে। তখন আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে রায়েরবাগের এদিকে আমরা সবাই রওনা দিতে শুরু করলাম। সেদিন রায়েরবাগের সংঘর্ষের প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী সিদ্ধান্ত নেয় রায়েরবাগ কদমতলী থানাটি তারা দখলে নেবে। আমরা যখন থানা দখলের চেষ্টা ছিলাম তখন আমাদের সামনে শুধুমাত্র ঢাল হিসেবে ছিল একটা কাঠের টুকরো। তখন আমার সাথে আরও 4 জন ভাই সেখানে ছিল। 4 জন আমরা একটা কাঠের টুকরো নিয়ে ওইদিকে আগাচ্ছিলাম, অর্থাৎ থানার ভিতরের দিকে আগাচ্ছিলাম। ঠিক তাৎক্ষণিক যখন থানার ভিতর থেকে গুলি শুরু হয় তখন আমাদের পিছনে অনেকগুলো লোক ছিল, তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আমরা সেটা টের পাই নাই। আমরা 4 জন কিন্তু ওই কাঠটা নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। তারা 4 জন যখন পিছনে খেয়াল না করেই থানার প্রায় কাছাকাছি চলে গিয়েছিল তখন সেখান থেকে 2 জনকে থানার ভিতরে ধরে নিয়ে যায় এবং বাকি 2 জন কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। আমার সাথে যে ছিল সে আবার ওই 2 জনের পরিচিত ছিল। সে তাদেরকে বারবার ফোন করছিল, অনেকক্ষণ ফোন করার পরেও যখন তারা ফোন ধরতেছিল না, তারপর লাস্ট ট্রাই করার পরে সেখানে একজন কল ধরে এবং সে চিৎকার করে বলতেছিল যে ভাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। এরপরে হঠাৎ কলটা কেটে যায় এবং তাদেরকে বারবার ফোন দিয়েও আমরা আর সেখানে পাইনি। মানে এখনও জানি না যে আজও তারা বেঁচে আছে কিনা নাকি মারা গেছে, এটা আমরা এখন পর্যন্ত জানি না। পরবর্তীতে আমরা যে 2 জন ভাইকে থানায় তারা আটক করে নিয়ে যায়, তাদেরকে উদ্ধার পাশাপাশি সে কদমতলী থানাটাকে পুনরায় আমরা দখল করার চেষ্টায় আবারও সেখানে এগোচ্ছিলাম। এগোনোর পরে সেখানে আরেকজন ভাই গুলিবিদ্ধ হয়, সে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা সবাই আবার পিছনে চলে যাই এবং আমরা দূর থেকে যখন দেখতেছিলাম সে ভাই মাটিতে পড়ে আছে, আমরা ভেবেছিলাম সে সেখানে মারা গেছে। তখন সেই জায়গার একটা প্লাট থেকে একজন মহিলা চিৎকার করে আমাদেরকে বলতেছিল যে ভাই এই লোকটা এখনও জীবিত আছে, তাকে উদ্ধার করে নিয়ে যান। তখন আমরা কয়েকজনে মানে সাহস করে সেখানে গিয়েছিলাম এবং ওই আমাদের যে ভাই গুলিবিদ্ধ হয় তাকে সেখান থেকে উদ্ধার করে আমরা যখন মেইন রোডে আসি, সেখানে আসার পর দেখতেছি যে একটা অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিল। তখন আমরা সেখানে 2 জন ভাইকে সে অ্যাম্বুলেন্সে সহকারে, গুলিবিদ্ধ বাইকে সহকারে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিই। সারা দেশে কারফিউ জারি, মাঠে ময়দানে সেনাবাহিনীকে নামিয়ে দেওয়া হলো, পুলিশ মোড়ে মোড়ে দাঁড়ানো, আন্দোলনকারীরা রাস্তায় নামার সুযোগ হারিয়ে ফেলেছিল। তখন অনেকেই আফসোস করেছিল আর বলেছিল আন্দোলন এখানেই শেষ নয় তো, তবে কি লাভ হলো এতগুলা প্রাণহানি হয়ে। আন্দোলন যখন একবারে শেষের দিকে তখন কিন্তু পুলিশ যেখানে সেখানে অলিতে গলিতে জনসাধারণের উপর গুলি চালাচ্ছিল এবং মাতুয়াইল মেডিকেলে 30 জুলাই যখন আমরা একটা গলির এখানে দাঁড়ানো, তখন পুলিশ সেদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং একজন বৃদ্ধ লোক একটা চিপা গলি থেকে তিনি উকি মেরে দেখতে গিয়েছিল আর কি যে পুলিশ এখানে কি করতেছে বা আন্দোলনে কি হচ্ছে। যখন তিনি তার মাথাটা বের করবেন গলি থেকে তখন ওনাকে লক্ষ্য করে একটা গুলি ছোড়া হয়, কিন্তু সৌভাগ্যবশত ওনার মাথাতে গুলিটা না লেগে ওনার হাতে লাগে এবং হাত বেদ করে গুলিটা বের হয়ে একটি দোকানের শাটারে লেগে দোকানের শাটার লিক হয়ে ওনার দোকানের ফ্রিজে ঢুকে যায়। আমাদের অনুসন্ধানে মাতুয়াইল মেডিকেলের সেই মুদির দোকানে এখনও বুলেট ভেদ করে যাওয়া শাটারটির দৃশ্য উঠে আসে। রাতে যখন কারফিউ চলত পুলিশ তখন অলিতে গলিতে ঢুকে গুলি করত, আর দিনের আকাশে চক্কর দিত র্যাবের হেলিকপ্টার, যেখান থেকে ছোড়া হতো টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। ঢাকার পরিস্থিতি তখন এতটাই বাজে ছিল যে মানে ঢাকাকে ঢাকা মনে হতো না, ঢাকাকে দেখে মনে হতো যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এরকমটাই মনে হতো। আপনারা যে অন্যায় করেন এটা মানেন? একটু আগে আমাদের 3 জন ছাত্রকে গুলি করে মেরে কে মারছে জানেন? আপনাদের মতো কোনো একজন পুলিশ। আবু সাইদ ভাইকে দাড়িওয়ালা মনে হয় যেন পাক্কা ইমানদার, জান্নাত থেকে নাই মারছে এরকম একজন পুলিশ। আপনারা এই সন্তানগুলোর কথা একটু চিন্তা করছেন? আচ্ছা আমি যাইতে দিব, আপনারা এই সন্তানগুলোর কথা চিন্তা করছেন? ভাই মারলে প্রথমে ধরলে মারতে। যেদিন রাতে আমরা একজন পুলিশ সদস্যকে ধরেছিলাম সেদিন সবাই একটু বেশি উত্তেজিত ছিল, সবাই চেয়েছিল ওই পুলিশ সদস্যকে মেরে ফেলার আর কি।
যখন পুলিশ সদস্য তার পারিবারিক বর্ণনা করে, অর্থাৎ তার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমাদেরকে জানায়, তখন সেখানে আমরা দু একজন ভাই একটু পুলিশের প্রতি কেমন জানি একটু নরম হয়ে যায় এবং সেই পুলিশ সদস্যকে আমরা আসলে মারতে দিই না, আমরা তাকে বাসায় ফিরাই দিই। ভাই রাস্তার একটা কুকুরের কিন্তু আল্লাহ প্রতিদিন পেট ফুরায় খাওয়া। আপনি যদি ছাত্রদের পাশে দাঁড়ান চাকরিটা চলে যাবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি ছাত্রদের পক্ষ হয়ে মারা যান, এই ছাত্রগুলো এখন যে পথে আছে অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে গিয়ে মারা যাবে কিন্তু শহীদ, এটা আসলে হাদিস। সেদিন শিক্ষার্থীদের মানবিকতার কাছে রক্ষা পায় পুলিশ সদস্যের প্রাণ। তারা ভদ্র ও নম্র ভাষায় পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা করছে তা অন্যায়। আমি যে এলাকায় থাকতাম মাতুয়াইল মেডিকেল মুসলিম নগরে, সে এলাকাটায় ছাত্রলীগের বসবাসটা একটু বেশি ছিল। আমি যখন প্রতিদিন আন্দোলনে আসতাম তখন তারা আমাকে দেখতো। একদিন যখন আমি আন্দোলন থেকে ফিরি তখন তারা আমাকে ওয়ার্নিং দেয়, যদি আগামীকাল সকালে তোকে আন্দোলনে যেতে দেখি তাহলে তোকে রাত্রে কিন্তু আন্দোলন থেকে ফেরার সময় মেরে ফেলবো। শিক্ষার্থী ও সাধারণ জনতা তাদের এক দফায় এক পায়ে দাঁড়ানো, যে কোনো মূল্যে শেখ হাসিনার পদত্যাগ। ইতোমধ্যে বহু ছাত্র জনতার রক্তে সারা দেশের মাটি ভিজে গেছে, তাই আপোষের আর কোনো সুযোগ নেই। 4 আগস্ট 2024 যাত্রাবাড়ি পুরাটাই ছিল উত্তাল। সেদিন পুলিশ ও সন্ত্রাসী আওয়ামী লীগ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি চালায়। বিকেলে যখন কাজ, লাটোল প্লাজা এবং যাত্রাবাড়ি থানার পুলিশ মুখোমুখি অবস্থানে, তখন পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর পেট বেদ করে গুলি বের হয়ে যায়। তাকে উদ্ধার করে হসপিটাল নেওয়ার পথে সে শিক্ষার্থী শহীদ হয়। সেদিন পাশেই দনিয়া কলেজে সেনাবাহিনীর ক্যাম্প ছিল, কিন্তু সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করছিল। সেখানে দনিয়া কলেজের সামনে সেনাবাহিনীর কাছে আমাদের ওই ভাইয়ের লাশটা নিয়ে সেনাবাহিনীকে শিক্ষার্থীরা একটু রাগান্বিত অবস্থায় বলেছিল যে আপনারা আর কত লাশ পড়লে আমাদের পক্ষ হয়ে কাজ করবেন। সেদিন তার কিছুক্ষণ পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আরও একটি লাশ দেখা গিয়েছিল। শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে সে লাশটি এনে দেওয়ার জন্য আবেদন করে। সেনাবাহিনী তখনও নীরব ভূমিকা পালন করে। তাকে আনার জন্য আসলে কেউ সাহস করতেছিল না। তখন আমরা সেনাবাহিনীর কাছে আবার আসি, আবার এসে তাদেরকে বলি যে আপনারা আমাদের পক্ষ হয়ে কাজ করতে হবে না, শুধু আমাদের একটা অনুরোধ রাখেন, ফ্লাইওভারের উপরে যে লাশটা পড়ে আছে সেই লাশটা আমাদেরকে একটু কষ্ট করে এনে দেন। কিন্তু তারা বলেছিল যে আমাদের এখানে কিছু করার নেই। তারা সেদিন আমাদেরকে লাশটাও এনে দিল না। পরবর্তীতে আমাদের এক ভাই একটা প্রাইভেট কার ব্যবস্থা করে। প্রাইভেট কার ব্যবস্থা করে যখন লাশটা আনতে যায় তখন গিয়ে দেখে যে লাশটা সেখানে নাই, অর্থাৎ সেটা পুলিশ গুম করে দিয়েছিল। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এক ঐতিহাসিক সিদ্ধান্ত। 6 আগস্টের কর্মসূচি লং মার্চ টু ঢাকা 5ই আগস্ট, যে সিদ্ধান্ত ছিল বাংলাদেশের নতুন সূর্য উদয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 5ই আগস্ট ঢাকামুখী রওনা হয় সারা দেশের মানুষ। আজ তারা বিজয় ছিনিয়ে আনবে। তবে আজকের এই দিন এতটা সহজে পার হওয়ার নয়। 36শে জুলাই ছিনিয়ে আনতে সেদিন ছাত্র জনতার রক্তে লাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ। সকলেই যখন ঢাকামুখী, তখন ঢাকার দক্ষিণে এক বিরাট বাধা হলো যাত্রাবাড়ি। সামনে পুলিশ, আপনারা দেখেন পুলিশ দেখতে পাচ্ছেন আমাদেরকে। 5ই আগস্ট শনির আখড়া থেকে শুরু করে যাত্রাবাড়ি পর্যন্ত পুরোদমে প্রস্তুত ছিল সন্ত্রাসী আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী। তারা আশপাশের বিভিন্ন বাড়ি থেকেও ছাত্র জনতার উপরে গুলি করে, কিন্তু ছাত্র জনতা তো পিছু হটতে আজ আসেনি। তারা এসেছিল বিজয় ছিনিয়ে নিতে। তাদের থামানোর সাধ্য সেদিন পুলিশ ও আওয়ামী লীগের ছিল না। তারা এগিয়ে চলল। সেই দিন যাত্রাবাড়িতে সবচেয়ে ভয়াবহ চিত্র ছিল দুপুরের পরে। ছাত্র জনতা যখন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর শুনতে পায়, তখন তারা বিজয় উল্লাসের সাথে গণভবনমুখী হয়ে মিছিল দিয়ে এগিয়ে যায়। এদের মধ্যে একাংশ যাত্রাবাড়ি থানামুখী হয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। তখন এখানে উপস্থিত সেনাবাহিনী তাদেরকে থানায় ঢুকতে নিষেধ করে এবং ভিডিওতে দেখা যায় সেনাবাহিনী পুলিশকেও সরে যেতে ইশারা দেয়।
কিছুক্ষণ পরে হঠাৎ সেখানকার চিত্র বদলে যায়। যাত্রাবাড়ি থানার ভেতরের একটি চিত্র আমরা এখন তুলে ধরছি। ছাত্র জনতা এবং পুলিশের মাঝামাঝি এখনও সেনাবাহিনী অবস্থান করছে। হঠাৎ একজন পুলিশ ছাত্র জনতার দিকে একটি গ্রেনেড ছুঁড়ে মারে এবং তৎক্ষণাৎ পুলিশ পুনরায় ছাত্র জনতার উপর থানা থেকে বের হয়ে গুলি শুরু করে। আন্দোলনরত শিক্ষার্থীরা কেউ পালাচ্ছে, কেউ ফ্লাইওভারের নিচে লুকিয়ে আছে। তৎক্ষণাৎ ভিডিওতে দেখা যায় থানা থেকে দুজন ছেলে দৌড়ে পালানোর চেষ্টা করছে। পুলিশ তাদেরকে পেছন থেকে গুলি করছে। একজন সেখানেই লুটিয়ে পড়ে, আরেকজন বুকের উপর বর দিয়ে ফ্লাইওভারের নিচে চলে আসে এবং পুলিশ পিঁপড়ের মতো থানা থেকে বের হয়ে এলোপাতাড়ি গুলি করছে ফ্লাইওভারের নিচে লুকানো আন্দোলনকারীদের। 2:48 একটা ভিডিওতে দেখা যায় দুজন আন্দোলনকারী ফ্লাইওভারের নিচে লুকানো ছিল। পুলিশ তাদের দেখতে পেয়ে তাদেরকে গুলি করে। সেখানে একজন তৎক্ষণাৎ নিহত হয় এবং আরেকজনকে পুলিশ তাদের নিজেদের দিকে ডাকে এবং পালিয়ে যেতে বলে। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্য তার সহকর্মীদেরও ওই আন্দোলনকারীকে গুলি করতে নিষেধ করে। একই ভিডিওর 2:51 একজন মাদ্রাসার ছাত্রকে পুলিশ ধরে পিটাতে দেখা যায়। মার খেতে খেতে যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই থানার সামনে থেকে অন্য পুলিশ সদস্যরা তাকে পিছন থেকে গুলি করে। ঠিক তার কিছুক্ষণ পরেই ওই মাদ্রাসার ছাত্রের নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সেই দিন ঠিক একই সময়ে থানার ভিতরে আরও একটি জীবন বাঁচানোর গল্প রয়ে গেছে, যা প্রকাশ করতে গিয়ে ভুক্তভোগী আবেগ আপ্লুত হয়ে পড়েন। ভিতর থেকে আমরা খেয়াল করিনি 20-25 জন পুলিশ হবে, ওনারা এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করলো। আমরা দৌড়ে থানার একটা কোনায় গিয়ে অবস্থান নিলাম, প্রায় 7-8 জন। মুখ বাইর করে আমরা যখন দেখতেছিলাম তখন একজন পুলিশ সদস্য আমাদেরকে দেখে ফেলে, দেখে সরাসরি আমাদের উদ্দেশ্য করেই একটা গুলি ছোড়ে। গুলিটা আমাদের যখন আমরা মুখটা সরিয়ে নিই তাহলে দেওয়ালে গিয়ে পড়ে। তখন আমরা দৌড়ে পালাচ্ছিলাম আর আমি বলতেছিলাম যে এখান থেকে বের হতে হবে, একজন আসতেছে এদিকে। তখন একজন বয়স্ক করে আমার থেকে অনেকটুকু সিনিয়র হবে, উনি ওনার হাত পেতে দিল যে তোমরা হাতের উপরে বর করে তার কাটা আছে দেওয়ালের উপরে, তার কাটা ধরে ফেলো, হাতের একটু ক্ষয়ক্ষতি হলে জীবনটা তো রক্ষা পেল। এরকম বললে আমরা প্রায় প্রথমে 2 জন যায়, তারপর 3য় নম্বরে আমি উঠি, এক লাফে তার কাটা পার করি। তারপরে আমার পরে একজন আসে, তারপরে ওই মুরব্বি টাইপের যে লোক উনি আসে, ভিতরে আরও 4-5 জন রয়ে গেছে। পরে আমরা জাস্ট এতটুকু শুনলাম যে শব্দ, শুধু ফায়ার হচ্ছে। অনেকক্ষণ ফায়ারিং হওয়ার পরে যখন আমরা ওখান থেকে যাচ্ছিলাম তখন ওইখানে আর কোনো শব্দ হচ্ছিল না। আদৌ জানি না কি ওই মানুষগুলো জীবিত আছে কি মারা গেছে। সেদিন পুলিশ সবশেষে নিরুপায় হয়ে জীবন রক্ষার্থে পাশে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়। অনুসন্ধানে জানা যায় সেদিন পুলিশের গুলিতে যাত্রাবাড়িতেই শুধু 52 জন আন্দোলনকারী নিহত হয়। অবশেষে আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানা ভাঙচুর ও থানায় আগুন দেয়। সেখানে আন্দোলনকারীদের তোপের মুখে 6 জন পুলিশ সদস্যও নিহত হয়। অবশেষে 5 আগস্ট 2024 পুরো বাংলাদেশ নতুন করে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। এই স্বাধীনতা পেতে আন্দোলনকারী ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তারা শিখিয়েছে, তারা দেখিয়েছে, তারা পিছু হটতে জানে না। তারা স্বাধীনভাবে বাঁচতে নিজের জীবনকে ও উৎসর্গ করতে রাজি থাকে। 36শে জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত হয়েছে।